প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমরা প্রায় প্রিপারেশন নিয়ে ফেলেছি, আর মাত্র একটা মাস বাকি। এই একটা মাসে আমাদের প্রিপারেশনের লেভেলটা, মানে কিভাবে আমরা প্রিপারেশনটাকে নেব, সেটা নিয়ে আজকে বিশদভাবে আলোচনা করব। সেমিস্টার 4-এ কোনো এমসিকিউ নেই। সেমিস্টার 4-এ 2 মার্কসের কোশ্চেন থাকছে, 4 মার্কসের কোশ্চেন থাকছে, আর 6 মার্কসের কোশ্চেন থাকছে। প্রত্যেকটা চ্যাপ্টারে কটা 2 মার্কস, কটা 4 মার্কস, কটা 6 মার্কস, কিভাবে ডিস্ট্রিবিউশন আছে সেটা একবার দেখাবো। সঙ্গে কি ধরনের কোশ্চেন হতে পারে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, সেই কোশ্চেনস গুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করব, যাতে তোমাদের একটা কনসেপশন তৈরি হয় যে কি ধরনের কোশ্চেন হতে পারে। আর এই কোশ্চেনের আনসার গুলো, সেক্ষেত্রে একটা মডেল কোশ্চেন ফ্রেমওয়ার্ক করব, দেখাবো সেই মডেল কোশ্চেনে কতখানি করে আনসার লিখবো, কতটুকু আনসার লিখবো এবং কতটুকুর মধ্যে রাখার চেষ্টা করব, সে সম্পর্কে একটা বিশদ ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলি যে মোদ্দা জায়গাটা হচ্ছে যে সেমিস্টার 4 2 ঘন্টার পরীক্ষা। আমরা কোশ্চেন পাওয়ার পর যেটা প্রথম আমাদের দেখতে হবে যে আমাদের একটু চুজি হতে হবে। চুজি মানে ঘটনা হচ্ছে যে কোশ্চেনে আমরা অলরেডি জানি অপশন থাকবে, তো এই অপশনের মধ্যে কোন কোশ্চেন্স গুলোকে আমরা রাখবো এই কারণে যে আমাদের যে সময়সীমাটা রয়েছে 2 ঘন্টার মধ্যে, সেই 2 ঘন্টার মধ্যে আমাকে পুরো আনসারটা শেষ করতে হবে। তো সেই জায়গা থেকে প্রথম কথা হচ্ছে যে এই 2 ঘন্টা মানে 120 মিনিট। এই 120 মিনিটের মধ্যে আমায় করতে হচ্ছে 2 মার্কসের 6টা কোশ্চেন, 4 মার্কসের 4টে কোশ্চেন, আর 6 মার্কসের 2টো কোশ্চেন। তাই 2 মার্কসের 6টা কোশ্চেন মানে 12 নাম্বার, 4 মার্কসের 4টে কোশ্চেন মানে 16 নাম্বার, তার মানে 12 আর 16 28, আর ওদিকে 6 মার্কসের 2টো কোশ্চেন, তার মানে 12, টোটাল 40। তাহলে প্রথমে বলি 4 মার্কসের কোশ্চেনের জন্য টেন্টেটিভ এইভাবেই আমরা নিজেদেরকে অনুশীলনের মধ্যে রাখবো যে যে কোশ্চেন্স গুলো থাকবে সেই আনসারটা যাতে আমরা 4 মার্কসের জন্য 12 মিনিটের মধ্যে, প্রত্যেকটা কোশ্চেন 12 মিনিট করে আমাদের কাছে সময় ডিউরেশন। তার মানে আমাকে প্র্যাকটিস লেভেলটা এই জায়গায় নিয়ে যেতে হবে যে প্রত্যেকটা 4 মার্কসের কোশ্চেন যাতে আমি 12 মিনিটের মধ্যে শেষ করতে পারি। তার মানে 4টে কোশ্চেন করতে হচ্ছে 4 মার্কসের, তার মানে 12 মিনিট করে 4 12 48 মিনিট আমার যাচ্ছে হচ্ছে 4 মার্কসের কোশ্চেনের জন্য। এবার পড়ে থাকছে 6 মার্কসের কোশ্চেন্স। এই 6 মার্কসের কোশ্চেনের জন্য আমাদের দুটো করতে হচ্ছে, দুটো 6 মার্কস। এই দুটো 6 মার্কসের জন্য আমাকে দেখতে হচ্ছে 16 মিনিট করে প্রত্যেকটা কোশ্চেনে। তার মানে 16, দুটো 6 মার্কসের কোশ্চেন মানে 16 দুগুণ 32 মিনিট, তার মানে 48 মিনিট নিয়েছি হচ্ছে 4 মার্কসের জন্য, 32 মিনিট নিচ্ছি হচ্ছে আমি 48 মিনিট নিয়েছি 4 মার্কস, 32 মিনিট নিয়েছি হচ্ছে 6 মার্কসের জন্য, তার মানে 80 মিনিট চলে গেছে। বাকি পড়ে থাকছে 40 মিনিট। এই 40 মিনিট আমাদের কাছে পড়ে রয়েছে হচ্ছে 2 মার্কসের জন্য। তো যখন কোশ্চেন অ্যাটেম্প্ট করবো, তার মানে টোটাল 120 মিনিট এইভাবে ভাঙলাম যে 2 মার্কস হচ্ছে 40 মিনিট, 6টা 2 মার্কসের কোশ্চেন 40 মিনিট, 4 মার্কসের কোশ্চেন 4টে, প্রত্যেকটায় 12 মিনিট করে সময় নেব, তার মানে 4 12 48,
আর 6 মার্কসের কোশ্চেন দুটো, প্রত্যেকটাই 16 মিনিট করে সময় নেব, তার মানে 32 মিনিট, টোটাল হচ্ছে 120 মিনিট। এবার এই কোশ্চেন্স গুলোতে কোথায় কি কোশ্চেন্স, কোন কোন চ্যাপ্টারে কি ধরনের কোশ্চেন্স আসতে পারে, আমি সেগুলোকে দেখাবো, সব কোশ্চেন্স গুলোকেই দেখাবো। তারপর সেখান থেকে একটা মডেল কোশ্চেন রাখবো, সেই মডেল কোশ্চেন্স রেখে সেখান থেকে আনসারের ফ্রেমওয়ার্কটা কতটুকুর মধ্যে থাকলে ভালো হয় সেটাকে আমরা দেখব। প্রথমে বলি ইউনিট 1-এ আমাদের সেমিস্টার 4-এ 5টা ইউনিট রয়েছে। এই 5টা ইউনিটে ইউনিট 1-এ মানি ব্যাংকিং অ্যান্ড ইনফ্লেশন, এই মানি ব্যাংকিং অ্যান্ড ইনফ্লেশনে যে সাবপার্টস গুলো রয়েছে, শুধুমাত্র ইউনিট 1-এ ডিভিশন অফ মার্কস আছে, 4 মার্কসের একটা কোশ্চেন্স থাকবে, 6 মার্কসের একটা কোশ্চেন্স থাকবে, তার মানে টোটাল হচ্ছে 10 মার্কস আসবে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স ইউনিট 1 থেকে। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, 10 মার্কস আউট অফ 40 এই চ্যাপ্টার থেকে। এরপর আমরা দেখব হচ্ছে ইউনিট 2-তে ফিনান্সিং অফ গভর্নমেন্ট বাজেট। এই ফিনান্সিং অফ গভর্নমেন্ট বাজেটে আমাদের 2 মার্কস থাকবে হচ্ছে 3টে কোশ্চেন, তার মানে টোটাল 6 নাম্বার থাকবে এখান থেকে। 4 মার্কস থাকবে একটা কোশ্চেন, তার মানে টোটাল 10। মজার বিষয়টা হচ্ছে যে এই আমাদের এক্স ফ্যাক্টর কোশ্চেনে আমরা যেটাকে রেখেছি, এক্স ফ্যাক্টর ইন দা সেন্স, যদি 2 মার্কসের এখানে 3টে কোশ্চেন থাকে, তার মানে আমার কাছে কিন্তু 6টা কোশ্চেন থাকবে অপশন হিসেবে, 6টার মধ্যে 3টে। আবার 4 মার্কসের জন্য একটা কোশ্চেন করতে হচ্ছে ইউনিট 2-তে, তার মানে 4 মার্কসের একটা কোশ্চেনই আমায় করতে হবে, কিন্তু কোশ্চেন পেপারে থাকবে 2টো কোশ্চেন, তার মধ্যে একটাই আসতে হবে, তার মানে অপশন আমার কাছে থাকছে। নেক্সট ইউনিট 3, ইউনিট 3-তে মার্কস ডিভিশনে যেটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে 2 মার্কসের কোশ্চেন মাত্র 2টো আছে এবং সেখানে 4 মার্কস আছে, তার মানে 2টো কোশ্চেন করতে হবে, আমার কাছে অপশন থাকবে 4টে, তার মধ্যে 2টো কোশ্চেন্স 4 নম্বর। যদিও এই চ্যাপ্টারটায় ওয়েটেজটা কম নাম্বারের, তবুও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার মানে 4 নম্বর থাকছে। ইউনিট 4-এ আমাদের সার্ভিস সেক্টর থাকছে, সার্ভিস সেক্টরে 4 মার্কসের থাকছে হচ্ছে 2টো কোশ্চেন, তার মানে 8 নম্বর, তার মানে 4 মার্কসের 2টো কোশ্চেন মানে আমার কাছে অ্যাকচুয়ালি অপশনে থাকবে হচ্ছে টোটাল থাকবে 4টে, 4টের মধ্যে আমাকে করতে হবে 2টো কোশ্চেন্স। নেক্সট ইউনিট 5-এ যেটা ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, সেই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে আমাদের একটা 2 মার্কস থাকবে, একটা 2 মার্কস মানে আমার কাছে অপশন থাকছে 2টোর মধ্যে একটা, তার মানে একটা 2 মার্কসের করতে হচ্ছে, আর একটা থাকছে 6 মার্কসের কোশ্চেন্স, তার মানে একটা করতে হচ্ছে, মানে আমার কোশ্চেন পেপারে 2টো কোশ্চেন দেওয়া থাকছে, তার মধ্যে একটা কোশ্চেন আমি অ্যাটেন্ড করছি। এখান থেকে থাকছে হচ্ছে আমার 10 মার্কস, তার মানে এই গেল হচ্ছে প্রত্যেকটা ইউনিটের মার্কস ডিভিশন, এবং সেখানে কোন ইউনিটে কতগুলো করে কোশ্চেন আমাদের থাকছে এবং কতগুলো করে করতে হচ্ছে সেটা আমি প্রত্যেকটা ইউনিটের কনটেক্সটে ডেসক্রাইব করেছি, বলে দিয়েছি। নেক্সট দেখবো একটা মডেল কোশ্চেন পেপার, সেই মডেল কোশ্চেন পেপারের মধ্যে কিরকম ভাবে ডিভিশনটা থাকছে আমরা দেখি। সেটা হচ্ছে আমাদের টোটাল 6টা কোশ্চেন করতে হচ্ছে,
বা টোটাল 6টা কোশ্চেন দেওয়া আছে, যেটা মূলত গভর্নমেন্ট বাজেট থেকে, ইউনিট 2 থেকে। এই ইউনিট 2 তে আমাদের 2 মার্কসের কোশ্চেন করতে হচ্ছে 3টে। তার মানে ইউনিট 2 থেকে 1 নম্বরে ABCDEF এই 6টার মধ্যে আমায় 3টে করতে হচ্ছে। 2 নম্বরে আমার ইউনিট 2 তে অলরেডি আমি বলেছিলাম ইউনিট 2টা দেখানোর সময় যে সেখানে 2 মার্কসের কোশ্চেন আছে, থাকবে হচ্ছে 3টে কোশ্চেন। তার মানে 6টার মধ্যে আমায় করতে হচ্ছে 3টে। তার মানে ইউনিট 2 তে 3টে কোশ্চেন পাচ্ছি 1 নম্বরে। নেক্সট 2 নম্বরের যেটা, সেই 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে 4টে প্রশ্নের মধ্যে যে কোনো 2টো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। এটা আমরা পাচ্ছি ইন্ডাস্ট্রিতে। তার মানে ইউনিট 3 এ আমায় 2 নম্বরে ABCD রয়েছে, এতে রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার 2টো উদ্দেশ্য লেখো। মডেল তৈরি করা আছে। মহালনবিশ মডেলের 2টো লক্ষ্য কি ছিল, 2টো রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের নাম লেখো, শিল্পায়নের প্রথম পর্যায়ে কেন বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছিল। এই 4টে কোশ্চেন দেওয়া আছে। এবং এই 2 নম্বর কোশ্চেনে যে 4টে দেওয়া আছে, আমরা ইন্ডাস্ট্রিতে দেখেছিলাম যে 2টো কোশ্চেন আমাদের 2 মার্কসের করতে হবে। তার মানে 4টের মধ্যে 2টো করতে হবে। তার মানে 1-এ করছিলাম হচ্ছে 3টে 2, 2-এ করছি হচ্ছে 2টো 2, মানে 5টা 2 মার্কসের কোশ্চেন হলো। এরপর আমরা দেখছি 3 নম্বরে যে কোশ্চেনটা, 3 নম্বরে 2টো কোশ্চেন দেওয়া আছে A আর B। একটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির 2টো পরিমাপ সূচকের উল্লেখ কর, যেমন হাঙ্গার ইন্ডেক্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এগুলো। বিতে আছে টেকসই উন্নয়ন কাকে বলে বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, একই কথা। তার মানে এটা হচ্ছে আমাদের ইউনিট 5-এ রয়েছে। ইউনিট 5-এ আমার ওখানে একটা 2 মার্কসের কোশ্চেন করতে দেওয়া ছিল। তার মানে 2টো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন করতে হবে। তার মানে ইউনিট 2 থেকে 3টে, যেটা 1 নম্বর কোশ্চেনে বলেছিলাম। ইউনিট 3 থেকে 2টো, আর ইউনিট 5 মানে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, সেখান থেকে একটা 2 মার্কস। টোটাল 6টা কোশ্চেন করতে হচ্ছে 2 মার্কসের। তাই টোটাল 6টা কোশ্চেন মানে 12 নাম্বার আসছে হচ্ছে আমার এই 2 মার্কস থেকে। এরপর 4 মার্কসের কোশ্চেন। ঠিক যেভাবে সাজানো আছে আমাদের কোশ্চেন প্যাটার্নটাও কিন্তু ঠিক সেইভাবেই সাজানো থাকবে উচ্চ মাধ্যমিকে, মানে সেমিস্টার 4-এ। সেকশন বি তে 4 মার্কসের কোশ্চেন আমায় টোটাল 4টে কোশ্চেন করতে হবে টোটাল সিলেবাসের মধ্যে। এই টোটাল সিলেবাসের মধ্যে 4 মার্কসের কোশ্চেন। 4 নম্বরে যেমন নিম্নে প্রদত্ত 2টো প্রশ্নের মধ্যে যে কোনো একটার উত্তর দাও, সেখানে এ বি আছে। তার মানে এ বি এর মধ্যে যে কোনো একটা করছি, তাই 4 মার্কসের একটা কোশ্চেন। এই একটা কোশ্চেন ছিল এই এ বি এর যে কোশ্চেনটা 4 মার্কসে বা 4 নম্বরে, সেই 4 নম্বরে একটা 4 মার্কস নিয়ে আসা হয়েছে ইউনিট 1 থেকে। কারণ ইউনিট 1-এ আমরা দেখে এসেছিলাম যে একটা 4 মার্কসের কোশ্চেন করতে হবে। এরপর 5 নম্বরে সেখানে নিম্নে প্রদত্ত 2টো প্রশ্নের মধ্যে যে কোনো একটা উত্তর দাও। তার মানে এইটা এসছে হচ্ছে আমার ইউনিট 2 থেকে। ইউনিট 2 তে আমার একটা 4 মার্কসের কোশ্চেন, কারণ ইউনিট 2 তে আমরা এইভাবে ভেঙেছিলাম
তিনটে 2 মার্কসের কোশ্চেন ছিল আর একটা 4 মার্কস। তার মানে 4 মার্কসের কোশ্চেনটা এখানে ইউনিট 2 থেকে ফিনান্সিং অফ গভর্নমেন্ট বাজেট। তাহলে দুটো কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে একটা, তার মানে এখানে ইউনিট 1 থেকে একটা 4 নম্বর, ইউনিট 2 থেকে একটা 4 নম্বর, তাহলে দুটো 4 নম্বর হলো। এরপর 6 নম্বরে যায়, যে 6 নম্বরটা হচ্ছে আমাদের ইউনিট 4 থেকে সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র। সেই পরিষেবা ক্ষেত্রে আমাদের 4 মার্কসের কোশ্চেন আছে। আমরা দেখে এসেছিলাম পরিষেবা ক্ষেত্রে দুটো 4 মার্কসের কোশ্চেন আসবে। এই দুটো 4 মার্কসের কোশ্চেনের জন্য 4টে অপশনস দেওয়া আছে। এই 4টের মধ্যে আমাকে দুটো করতে হবে। তার মানে ইউনিট 1 থেকে একটা, ইউনিট 2 থেকে একটা, আর সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র মানে ইউনিট 4 সেখান থেকে দুটো। তাহলে টোটাল 4টে কোশ্চেন করতে হচ্ছে। এই টোটাল 4টে কোশ্চেনে প্রত্যেকটায় 4 নম্বর করে রয়েছে। তার মানে 16 নাম্বার আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে। এরপর 6 মার্কসের কোশ্চেন। তার 2 মার্কসের কোশ্চেন করতে হয়েছিল যে 6টা, 6 দুগুণ 12। 4 মার্কসের কোশ্চেন করতে হচ্ছে 4টে, 4 4 16। আর 6 মার্কসের কোশ্চেন করতে হচ্ছে দুটো, মানে 12 নাম্বার আছে। এই 6 মার্কসের কোশ্চেন একটা আমরা দেখে এসেছিলাম মার্কস ডিভিশনে ইউনিট 1-এ, সেটা 7-এ আছে। দেখো, নিম্নে প্রদত্ত দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা উত্তর দাও। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো, আর চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য লেখো। তাহলে এই দুটো কোশ্চেনের অপশন, এর মধ্যে একটা করতে হবে। এই একটা 6 মার্কস। তার মানে এই 7 নম্বর কোশ্চেনটা আসছে হচ্ছে আমাদের ডিভিশনে, যেটা ছিল ইউনিট 1-এ। ইউনিট 1-এ একটা 6 মার্কস করতে হচ্ছে। তাহলে দুটো দেওয়া আছে, তার মধ্যে একটা 6 মার্কস। 8 নম্বরের যেটা ছিল সেখানেও দুটো কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে একটা করতে হচ্ছে। এই 8 নম্বরে যেটা, সেটা ইনক্লুসিভ গ্রোথে আমাদের 6 মার্কস আছে, মানে ইউনিট 5-এ 6 মার্কস আছে। দুটো অপশন আছে, একটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার পরবর্তী পর্যায়ে ভারতের দারিদ্র দূরীকরণের জন্য গৃহীত কর্মসূচি একটা, আর একটা হচ্ছে নীতি আয়োগের উদ্দেশ্যগুলো আলোচনা করো। তার মানে এই দুটোর মধ্যে আমায় একটা করতে হচ্ছে 6 মার্কস ইউনিট 5-এ। তার মানে 6 দুগুণ 12। তার মানে 2 মার্কসের কোশ্চেন করেছিলাম 6টা, 6 দুগুণ 12। 4 মার্কসের কোশ্চেন করেছি 4টে, 4 4 16, 12 আর 16 28, আর এখানে 12, তার মানে 40। টোটাল 40 মার্কসের পরীক্ষা। তাহলে এটা হচ্ছে একটা মডেল ফরম্যাট দেখালাম কোশ্চেন। এরপর আমরা দেখব হচ্ছে যে কোশ্চেন ব্যাংকের মধ্যে আমাদের সেমিস্টার 4-এ ইউনিট 1-এ মানি ব্যাংকিং এবং ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, অর্থ ব্যাংক ব্যবস্থা এবং মুদ্রাস্ফীতি, ইউনিট 1-এর যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে 4 নম্বরের প্রশ্নের প্রবাবল কোশ্চেন্স কি কি থাকতে পারে। প্রবাবল কোশ্চেন্স কি কি হতে পারে, যেমন 1 হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থ কিভাবে কাজ করে। 2 হচ্ছে পরে দেনা শোধের মাপকাঠি হিসেবে অর্থ কিভাবে কাজ করে। পরিমাপের মানদণ্ড হিসেবে অর্থ কিভাবে কাজ করে, সব কিন্তু 4 মার্কসের জন্য। প্রামাণিক অর্থ ও টোকেন অর্থের মধ্যে পার্থক্য লেখো। কাগজি মুদ্রার সুবিধেগুলি লেখো। আমানত অর্থ বলতে কি বোঝো। প্রায় অর্থ এবং অর্থের মধ্যে পার্থক্য দেখাও। ঋণ অর্থ বলতে কি বোঝো। অর্থের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। অর্থের গৌণ কাজগুলি ব্যাখ্যা করো। ঋণ কার্ডকে কি অর্থ হিসেবে গণ্য করা যায়। 4 নম্বরের কোশ্চেন্স এর মধ্যে আরো দিয়েছি কিছু স্পেসিমেন,
সেটা হচ্ছে সংকীর্ণ অর্থ ও প্রশস্ত অর্থের মধ্যে পার্থক্য লেখো। আমানত অর্থ বলতে কি বোঝায়? বাণিজ্যিক ব্যাংক কিভাবে গ্রাহকদের প্রতিনিধি হিসেবে কাজ করে? বাণিজ্যিক ব্যাংক কিভাবে সঞ্চয়, বিনিয়োগ ও মূলধন গঠন করে? ঋণ সৃষ্টির গুণকের সীমাবদ্ধতাগুলো কি? উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ বলতে কি বোঝায়? মুদ্রাস্ফীতির সংজ্ঞা। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ব্যাখ্যা করো। মুদ্রাস্ফীতিজনিত ব্যবধানের দুটো সীমাবদ্ধতা লেখো। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের 4টি উপায় নির্দেশ করো। দেনাদার ও পাওনাদারদের উপর মুদ্রাস্ফীতির প্রভাব দেখাও। এগুলো সমস্ত কিন্তু 4 মার্কসের কোশ্চেন। ব্যাংক রেট নীতি, সীমাবদ্ধতা। কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারের কার্যকলাপের মাধ্যমে কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে? কেন্দ্রীয় ব্যাংককে কেন সর্বশেষ স্তরের ঋণদাতা বলা হয়? এগুলো সব 4 মার্কসের কোশ্চেন। তার মানে এখানেও একেবারে এতগুলো কোশ্চেন দেওয়া আছে, 38টা মতো কোশ্চেন, 4 মার্কসের কোশ্চেন। অবশ্য মানে সব কোশ্চেন গুলোই কিন্তু একটা মডেলকে ভেঙে নেওয়া, কোশ্চেন গুলোকে ভেঙে নেওয়া। যে সমস্ত 4 মার্কসের কোশ্চেন রাখা আছে তার মধ্যে দেখা যাচ্ছে যে অর্থ থেকে, অর্থের যোগানের দিক থেকে, অর্থের বিভিন্ন ধরনের অর্থ থেকে টোকেন অর্থ, প্রামাণিক অর্থ পাচ্ছি আমরা। আমরা অর্থের যোগানের থেকে প্রশস্ত অর্থ, সংকীর্ণ অর্থকে দেখতে পাচ্ছি আমরা। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর মধ্যে থেকে খোলা বাজারে কার্যকলাপ, ব্যাংক রেট, নগদ জমা অনুপাত এগুলোকে দেখতে পাচ্ছি। যেমন কেন্দ্রীয় ব্যাংক কিভাবে নিকাশি ঘরের কাজ করে, এটা যেমন কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর মধ্যেই একটা পয়েন্টস। ব্যাংক রেটের মাধ্যমে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। ব্যাংক রেট কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটা পার্ট। মানে অ্যাকচুয়ালি এইভাবে আমাদের টোটাল 4 মার্কস 38টা দেওয়া আছে। মূলত টার্গেট করা হয়েছে এই 4 মার্কস গুলো, যে জায়গাগুলোতে আমরা ধাক্কা মারার চেষ্টা করব সেটা হচ্ছে মানি থেকে আমরা দেখব হচ্ছে বিভিন্ন ধরনের অর্থ। সেটা দেখলে আমরা পেয়ে যাচ্ছি মোটামুটি 4 মার্কসের কোশ্চেন্স গুলো, ডিভিশনের জায়গাগুলো পেয়ে যাব। 2 দেখব হচ্ছে যে অর্থের কার্যাবলী, যে বিনিময়ের মাধ্যম হিসেবে কিভাবে অর্থ কাজ করে, 4 মার্কসের কোশ্চেন্স। অর্থের কার্যাবলী দেখলে পেয়ে যাচ্ছি আমরা সেটা। তার মানে অর্থের কার্যাবলী আমাদের 6 মার্কসের কোশ্চেনের জন্য রেডি করতে হবে, কেননা 6 মার্কসের কোশ্চেনে অর্থের কার্যাবলী লেখো, এটা 6 মার্কসের কোশ্চেনে আসতে পারে। তাহলে দেখলাম হচ্ছে যে অর্থের বিভিন্ন ধরনের অর্থ দেখব, অর্থের যোগান দেখব, অর্থের কার্যাবলী দেখব। এই 3টের উপর দাঁড়িয়ে আছে অর্থ। নেক্সট, ব্যাংকের ক্ষেত্রে যেমন 6 মার্কসের কোশ্চেন্সও আমি কিছু দিয়েছি। 6 মার্কসের কোশ্চেন্স এর মধ্যে অর্থের শ্রেণীবিন্যাস, মানে বিভিন্ন ধরনের অর্থ, যেমন টোকেন কারেন্সি বা টোকেন অর্থ, প্রামাণিক অর্থ। তারপর অর্থের গুরুত্ব আলোচনা করো। তারপর রয়েছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, ঋণ সৃষ্টির গুণক এর নির্ধারক বিষয়গুলো, অর্থের গুণকের মাধ্যমে অর্থের যোগানের সূত্র, বিভিন্ন ধরনের মুদ্রাস্ফীতির উল্লেখ করে কারণগুলো, এইরকম ভাবে পরপর দেওয়া আছে এতগুলো কোশ্চেন্স। তার মানে আমার টোটাল 6 মার্কসের কোশ্চেন্স এর মধ্যে আমার রাখা আছে হচ্ছে টোটাল 15টা কোশ্চেন্স। এই 15টা কোশ্চেন্স আমি হয়তো ভেঙেছি বিভিন্ন রকমের, কিভাবে মানে ভাষার ফারাক ঘটিয়ে রেখেছি। কিন্তু যেমন অর্থের ক্ষেত্রে বলেছিলাম 3টে দিক, 3টে কোশ্চেন্সকে ধাক্কা মারতে বলেছিলাম, মানে পড়তে বলেছিলাম। ঠিক তেমনি ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী দেখব, বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ সৃষ্টি করতে পারে, এটা 6 মার্কসের কোশ্চেনের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কিভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ সৃষ্টি করতে পারে। 2, 3 হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী দেখব, আর কেন্দ্রীয় ব্যাংকের
ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এই 4টে কোশ্চেন্স, এতগুলো কোশ্চেন্স এর মধ্যে ব্যাংকের জায়গা থেকে এই 4টে কোশ্চেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর এর সঙ্গে আমাদের হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আছে। মুদ্রাস্ফীতিতেও যেমন আমি কিছু কোশ্চেন রেখেছি, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আর্থিক ও রাজস্ব নীতি ব্যতীত অন্যান্য পদ্ধতিগুলো কি। কেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যেমন আর্থিক নীতি আছে, রাজস্ব নীতি আছে, তেমনি অন্যান্য পদ্ধতিও রয়েছে। তো সেক্ষেত্রে যেমন মুদ্রাস্ফীতি ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে যে বিশেষত যে 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 জায়গাগুলোতে স্ট্রেস দেব মুদ্রাস্ফীতির ক্ষেত্রে, একটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, একেবারে সেটা কিভাবে সৃষ্টি হচ্ছে, মানে চাহিদা রেখার ডান দিকে সরে যাওয়ার ফলে কেন সরছে, কি জন্য সরছে, সেই জায়গাটাকে রেখে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটাকে আমাকে দেখতে হবে। 2 হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই দুটো ইম্পর্টেন্ট। সঙ্গে চাহিদা বৃদ্ধিজনিত আর মুদ্রাস্ফীতিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য এইটা, আর মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, আর মুদ্রাস্ফীতির ফলাফল। ব্যাস এইটুকু হচ্ছে মুদ্রাস্ফীতির মধ্যে। তার মানে এই এতগুলো কোশ্চেন্সকে শুধুমাত্র ভাষার এদিক ওদিক করেছি, আর সঙ্গে রাখা আছে হচ্ছে কত রকমের, কি রকমের কোশ্চেন্স কত ভাবে আসতে পারে। ওই যে সমস্ত জায়গাগুলোকে দেখালাম বা উল্লেখ করলাম, সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে এই জায়গাগুলোতে আমরা যদি জোর দিই, তাহলে আমরা যে কোনো কোশ্চেন আনসার করতে পারবো। তার মানে ইউনিট 1 থেকে দেখছি হচ্ছে অর্থের শ্রেণীবিন্যাস 1, 2 হচ্ছে অর্থের যোগান, 3 হচ্ছে অর্থের কার্যাবলী, ব্যাংক থেকে দেখছি ব্যাংকের কার্যাবলী, মানে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি, দেখছি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ, আর সঙ্গে দেখছি হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ এবং অর্থের গুণক এইটা। আর মুদ্রাস্ফীতি থেকে দেখছি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপনা, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপনা, এবং কিভাবে হচ্ছে তার কারণগুলোকে রাখা, এবং সঙ্গে হচ্ছে মুদ্রাস্ফীতিজনিত ফাঁক এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। এই অ্যাকচুয়ালি হিসেব করে দেখলাম আমি টোটাল এই ইউনিট 1 থেকে আমার 10 থেকে 12টা কোশ্চেন্স যদি আমি দেখি পুরোটা, তাহলে পুরো ইউনিট 1-এ এই 4 নম্বরে 38টা আর 6 নম্বরে 15টা, মানে টোটাল 53টা কোশ্চেনকে আমি 10টা বা 12টা কোশ্চেনের মধ্যে সামারাইজ করে দিতে পারি। তাহলে এটা গেল ইউনিট 1। এরপর আমরা ইউনিট 2 তে আমাদের রয়েছে হচ্ছে গভর্নমেন্ট বাজেট, সরকারি বাজেট। এই সরকারি বাজেট, এখান থেকে আমাদের কোশ্চেন আসছে হচ্ছে 2 মার্কসের 3টে কোশ্চেন আসছে, আর একটা 4 মার্কসের। তাহলে 2 মার্কসের কোশ্চেন গুলো কি কি হতে পারে সেটা রেখেছি। যেমন তার একটা স্ট্রাকচার রেখেছি, সেটা হচ্ছে সরকারি আয় ব্যয় ও ব্যক্তিগত আয় ব্যয়ের মধ্যে দুটো পার্থক্য, দুটো পরোক্ষ করের উদাহরণ, প্রত্যক্ষ করের দুটো সুবিধে, প্রত্যক্ষ করের অসুবিধে, দুটো অসুবিধে, পরোক্ষ করের দুটো সুবিধে, পরোক্ষ করের অসুবিধে, দুটো অকর রাজস্বের উদাহরণ, করপাত কাকে বলে, এইভাবে প্রগতিশীল কর ব্যবস্থার দুটো সুবিধে উল্লেখ করো, রাজস্ব খাত কাকে বলে, সব কিন্তু 2 মার্কসের কোশ্চেন্স, এবং 2 মার্কস কোশ্চেন্স কিন্তু এখানে প্রচুর। এবং এইভাবে মূলধনী খাত কাকে বলে, সরকারি দুটো রাজস্ব আয়ের উদাহরণ দাও, সরকারের দুটো রাজস্ব ব্যয়ের উদাহরণ দাও, সরকারের রাজস্ব ঘাটতি কাকে বলে, ফিসকাল ঘাটতি কাকে বলে। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রাজস্ব ঘাটতি কাকে বলে, ফিসকাল ঘাটতি কাকে বলে, প্রাথমিক ঘাটতি কাকে বলে, আভ্যন্তরীণ ঋণ কাকে বলে, বাহ্যিক ঋণ কাকে বলে, ভারসাম্য বাজেট গুণক কি, বা কেন্দ্রীয় সরকারের দুটো কর রাজস্বের নাম, প্রত্যক্ষ কর রাজস্বের নাম বলো, পণ্য এবং পরিষেবা কর যেটা জিএসটি, এই জিএসটি কাকে বলে বা জিএসটির দুটো বৈশিষ্ট্য লেখো। এগুলো হচ্ছে সব 2 মার্কসের কোশ্চেন্স। এছাড়াও আমরা দেখবো হচ্ছে তাহলে ইউনিট 2 থেকে আমাদের তো এখানে ইউনিট 2 তে 2 মার্কসের কোশ্চেন করতে হচ্ছে 3টে।
তাহলে 3টে 2 মার্কসের কোশ্চেনের জন্য আমি 27টা দিয়েছি, মোটামুটি এর মধ্যেই জেনারেলি 2 মার্কসের কোশ্চেন আসে। এরপর 4 মার্কসের কোশ্চেন, কেননা ইউনিট 2 থেকে 4 মার্কসেরও একটা আমাদের করতে হয়। এই একটা কোশ্চেন্স এর মধ্যে আমরা রেখেছি সরকারি আয় ব্যয় ও ব্যক্তিগত আয় ব্যয়ের মধ্যে পার্থক্য, সরকারি রাজস্বের উৎস, অকর রাজস্ব কয় প্রকার কি কি, যে কোনো দুটো অকর রাজস্বের বিবরণ দাও। আমি এখানে দুটো লিখেছি, হয়তো 4টে অকর রাজস্বের উদাহরণ দাও আসতে পারে। প্রত্যক্ষ করের সুবিধে, পরোক্ষ করের সুবিধে অসুবিধে এটা দেখতে হবে। পণ্য পরিষেবা করের 4টে প্রধান বৈশিষ্ট্য, প্রগতিশীল কর ব্যবস্থার 4টে সুবিধে, আভ্যন্তরীণ এবং বাহ্যিক ঋণের মধ্যে পার্থক্য, এইটা আমরা দেখব। এইগুলো গেল হচ্ছে আমাদের 4 মার্কসের কোশ্চেন। এবার এর সঙ্গে প্রায় 18টা কোশ্চেন দিয়েছি 4 মার্কসের মধ্যে। তাহলে 4 মার্কসের মধ্যে আমরা অ্যাকচুয়ালি 2 মার্কস এবং 4 মার্কসের মধ্যে কোথায় কোথায় স্ট্রেস দেব। 4 মার্কস এবং 2 মার্কসের মধ্যে আমরা গভর্নমেন্ট বাজেটের জায়গা থেকে আমরা অলরেডি বলেছি প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, সুবিধে অসুবিধে, আমরা প্রগতিশীল কর কাকে বলে, আমরা কিন্তু কখনোই অধোগতিশীল কর কাকে বলে বলছি না, কারণ নেই সিলেবাসে আমাদের বারবার। সুতরাং সিলেবাস টুকুকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে এবং কোশ্চেন্সটা সেই জায়গা থেকেই আসবে। সুতরাং সিলেবাসটা যদি ঠিক থাকে, মানে আমরা দেখতে পাচ্ছি যে বহু জায়গায় অধোগতিশীল করও লেখা আছে, সুতরাং কেন আমরা এক্সট্রা বার্ডেন নেব যেটা নেই সিলেবাসের মধ্যে, সেখান থেকে আমার কোশ্চেনে আসবে না, সেটাকে মাথায় রাখার দরকার নেই। তো এই জায়গা থেকে আমরা দেখছি হচ্ছে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, সুবিধে অসুবিধে, সেই জায়গাগুলোতে দেখছি কোনগুলো কর মুক্ত রাজস্ব সরকারের কি কি, সেগুলোকে দেখছি। আমরা রাজকোষ ঘাটতি দেখছি, আমরা রাজস্ব ঘাটতি দেখছি, প্রাথমিক ঘাটতি দেখছি, আর্থিক ঘাটতি দেখছি, যে কোশ্চেন্স গুলো কিন্তু 2 মার্কসের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এখানে 4 মার্কসের জন্য যেমন প্রত্যক্ষ করের সুবিধেগুলো লেখো, পরোক্ষ করের সুবিধেগুলো লেখো, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এগুলো হচ্ছে আমার দেওয়া আছে, যে জায়গাগুলো দেওয়া আছে, যে সরকারি ঋণের গুরুত্ব কি, এগুলো হচ্ছে 4 মার্কসের কোশ্চেন্স এর মধ্যে থাকছে। এরপর আমরা চলে যাব ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে ওয়েটেজটা কম, যদিও 2 মার্কসের কোশ্চেন দুটো করতে হয়, 4 মার্কস আছে আমার, কিন্তু তবুও আমাদের এখানে যেমন 2 মার্কসের কোশ্চেন ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের এখানে লিখতে হচ্ছে দুটো কোশ্চেন্স, 4টে কোশ্চেনের দেওয়া থাকবে, দুটো কোশ্চেন্স লিখতে হচ্ছে। তার মধ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাকে বলে, শিল্পায়নের প্রথম পর্যায়ে 3টে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, মহালানবিশ মডেল মাধ্যমে কিভাবে ভারতের শিল্পের উন্নয়ন ঘটাতে চাওয়া হয়েছিল, মহালানবিশ গঠনের ফলে ভারতে কেন আন্তর্জাতিক প্রতিকূলতা তৈরি হয়েছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনার দুটো বৈশিষ্ট্য, ভারী শিল্পের প্রসারের দুটো উদাহরণ, ভারী শিল্প প্রসারে কৃষিজ উন্নয়নের দুটো উদাহরণ, দুটো রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের নাম। এইরকম ভাবে 2 মার্কসের কোশ্চেন দেওয়া আছে। অবকাঠামোগত উন্নয়ন, মহালানবিশ মডেলের দুটো সাফল্য, মহালানবিশ মডেলের দুটো ব্যর্থতা, কাঠামোগত অধোগমনের দুটো বাহ্যিক কারণ, বাণিজ্য উদারীকরণ কাকে বলে, বেসরকারীকরণ কাকে বলে, বিলগ্নীকরণ কাকে বলছি, বিশ্বায়ন কাকে বলছি, বিশ্বায়নের দুটো সুফল, বিশ্বায়নের দুটো কুফল, এইভাবে কোশ্চেন্স গুলো রয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে নিই তাহলে। এছাড়াও রয়েছে শিল্প আর্থিক পুনর্গঠন বোর্ডটা কি, বহুজাতিক কর্পোরেশন কোনটা, মাল্টিন্যাশনাল কর্পোরেশন যেটা, 1991 সালে গৃহীত শিল্পনীতি দুটো বৈশিষ্ট্য, শিল্পনীতির দুটো সাফল্য 1991 সালের, দুটো ব্যর্থতা, রপ্তানি প্রসারের নীতির দুটো পদক্ষেপ, বিশ্ব বাণিজ্য সংস্থা কাকে বলছে, গ্যাট কাকে বলছে, WTO এবং গ্যাটের মধ্যে দুটো পার্থক্য উল্লেখ করো। এগুলো সব হচ্ছে 2 মার্কসের কোশ্চেন্স। এবং 2 মার্কসের কোশ্চেন্স এর মধ্যে এই 2 মার্কসের কোশ্চেন্স এর মধ্যে আমরা এছাড়াও রয়েছে
যে বাণিজ্যিক উদারীকরণের দুটো সুবিধে, উদারীকরণের দুটো সুফল, উদারীকরণের দুটো কুফল, দুটো রপ্তানি পণ্যের নাম, আমদানি পণ্যের নাম, ক্ষুদ্র শিল্প কি একটা উদাহরণ, ক্ষুদ্র শিল্পের প্রয়োজন কেন, ক্ষুদ্র শিল্পের দুটো সমস্যা, এইগুলো হচ্ছে আমাদের এই 2 মার্কসের কোশ্চেন্স ইন্ডাস্ট্রি বা ইউনিট 3 এর। তার মানে কোথায় কোথায় আমরা দেখব, আমরা ভীষণভাবে স্ট্রেস দেব হচ্ছে মহালানাবিশ মডেলে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার এক হচ্ছে দুটো বৈশিষ্ট্য। আমরা দেখব হচ্ছে মহালানাবিশ মডেলের দুটো লক্ষ্য বা দুটো বৈশিষ্ট্য। আমরা দেখব হচ্ছে বেসরকারীকরণ কাকে বলে, উদারীকরণ কাকে বলে, উদারীকরণের দুটো সুফল, উদারীকরণের দুটো কুফল, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের দুটো সুফল, বিশ্বায়নের দুটো কুফল। আমরা দেখব হচ্ছে যে ক্ষুদ্র শিল্পের প্রয়োজন কেন, দুটো প্রয়োজনীয়তা, ক্ষুদ্র শিল্পের দুটো সমস্যা। এই জায়গাগুলোতে আমরা স্ট্রেস দেওয়ার চেষ্টা করব, জোর দেওয়ার চেষ্টা করব। আমি যদিও প্রায় এই 4 নম্বরের জন্য অনেকগুলো 2 মার্কসের কোশ্চেন্স করতে হচ্ছে, আমি ফরম্যাটটাও কিভাবে আনসারটা হবে সেই ফরম্যাটটাও দেখাবো মডেল কোশ্চেন্স ধরে। আগে কোশ্চেন্স গুলো বলে যাই, প্রবাবল কোশ্চেন্স গুলোকে আমি দেখিয়েছি, এই কোশ্চেন্স গুলো আমি প্রিপারেশন নেব পরীক্ষার জন্য। নেক্সট সার্ভিস সেক্টর। এই সার্ভিস সেক্টরে ইউনিট 4 বা পরিষেবা ক্ষেত্র, এই পরিষেবা ক্ষেত্রে আমাদের দুটো 4 মার্কসের কোশ্চেন্স করতে হয়। এই দুটো 4 মার্কসের কোশ্চেন্স এর মধ্যে আমরা কি দেখব সেটা হচ্ছে পরিষেবা খাত বলতে কি বোঝো, দুটো উদাহরণ দিতে বলেছি। পরিষেবা খাতের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। পরিষেবা খাতের ভারতে যে বৃদ্ধি ঘটেছে তার 4টে কারণ লেখো। পরিষেবা ক্ষেত্রের উন্নয়নের পথে যে বাধাগুলো রয়েছে তার যে কোনো 4টে উল্লেখ করো। পরিষেবা রপ্তানি কাকে বলে, পরিষেবা রপ্তানির যে কোনো 3টে মূল ধরন লেখো। আর্থিক খাতের বৃদ্ধির 4টে মূল কারণ লেখো। ব্যাংকিং পরিষেবা রপ্তানি কি, কিভাবে এটা ঘটে। ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেন বলতে কি বোঝো, যদিও রাখা আছে কোশ্চেনটা, কিন্তু ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেন এই জায়গায় আমরা অতটা বেশি স্ট্রেস দেব না, জোর দেব না 4 মার্কসের জন্য, আশা করি। নেক্সট, ভারতে তথ্য প্রযুক্তি খাতে বাণিজ্য বৃদ্ধির কারণ উল্লেখ করো। তথ্য প্রযুক্তি খাতে রপ্তানিমুখী বৃদ্ধির বৈশিষ্ট্যগুলো লেখো। এগুলো হচ্ছে আমার 4 মার্কসের কোশ্চেন্স। এবার ভারতের তথ্য প্রযুক্তি খাতের রপ্তানি বৃদ্ধির প্রধান চ্যালেঞ্জগুলো উল্লেখ করো, কি কি সমস্যা। তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি বৃদ্ধির চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকারের পদক্ষেপ কি। আউটসোর্সিং কি এবং কত ধরনের হয়। আউটসোর্সিং এর বিকাশের কারণগুলো লেখো। পরিষেবা খাত কিভাবে ভারতের নগরায়নের সঙ্গে যুক্ত হয়েছে একটা উদাহরণ দাও। আউটসোর্সিং এর দুটো সুফল, দুটো কুফল, এইগুলো রয়েছে। এগুলো 4 মার্কসের জন্য। আমরা ইউনিট 4 এর ক্ষেত্রে আমাদের দুটো 4 মার্কসের কোশ্চেন্স করতে হচ্ছে। এই দুটো 4 মার্কসের কোশ্চেন্স এর জন্য আমাদের দরকার হচ্ছে যে পরিষেবা খাত, মানে বিশেষত পরিষেবা খাতে আমরা যে কোশ্চেন্স গুলোর উপর বেশি করে স্ট্রেস দেবো সেটা হচ্ছে ভারতবর্ষের পরিষেবা খাতের উন্নতি কোথায় কোথায়, কারণ কি, পরিষেবা খাত বৃদ্ধির কারণ কি, এবং পরিষেবা খাতের প্রভাবটা কোথায়। এই জায়গাটা হচ্ছে পরিষেবা খাত নিয়ে গুরুত্ব দেব হচ্ছে তথ্য প্রযুক্তি, যে ভারতের তথ্য প্রযুক্তি খাতের বৃদ্ধির কারণ কি, তথ্য প্রযুক্তির সমস্যাগুলো কোথায়, এই জায়গাটা দেব তথ্য প্রযুক্তি খাতে। আর সঙ্গে দেব হচ্ছে আউটসোর্সিং কত রকম, কত প্রকারের, কি কি ধরনের, আউটসোর্সিং এর ফলে কি সুবিধে হয়েছে ভারতে। এবং এর সঙ্গে ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে যে উদারীকরণের ফলে, বিশ্বায়ন বা উদারীকরণের ফলে ভারতের পরিষেবা খাতের উপর কি প্রভাব ঘটেছিল। মানে প্রভাব বলতে ধনাত্মক প্রভাব এবং ঋণাত্মক প্রভাব, এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার মানে এই জায়গাগুলো ইউনিট 3 এর জন্য, যদিও আমার 19খানা কোশ্চেন আছে, কিন্তু এই জায়গাটা, এই ফ্রেমওয়ার্কের মধ্যে যদি আমি যাওয়ার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় অনেক বেশি সাবলীল ভাবে আমি আনসার করতে পারবো।
নেক্সট, ইন্ডিয়ান ইকোনমিক ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। এই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে আমরা অলরেডি দেখে এসেছি যে 2 মার্কসের কোশ্চেন আমাদের একটা করতে হয়, আর করতে হয় 6 মার্কসের কোশ্চেন। এই 2 মার্কসের কোশ্চেন্স এর মধ্যে কি কি থাকতে পারে? আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আমাদের বইগুলোতে প্রচুর 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 কিছু লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি সিলেবাস, ওই জন্য আমরা বারবার স্ট্রেস দিচ্ছি যে সিলেবাসের পেরিফেরিতে মানে সিলেবাসের মধ্যে যে যে জায়গাগুলো আছে সেগুলোকে ভালো করে দেখবার জন্য, সেখান থেকেই কিন্তু কোশ্চেন্স আসবে। এবং এই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির যে চ্যাপ্টারটা রয়েছে ইউনিট 5 এ, সেখানে কি কি আসতে পারে? সেখানে 2 মার্কসের কোশ্চেন আমাদের একটা লিখতে হবে। সেখান থেকে দেখতে পাচ্ছি আর্থিক বৈষম্য কাকে বলে, পরম দারিদ্র বলতে কি বুঝি, রয়েছে হচ্ছে মাথাগুন্তির অনুপাত কাকে বলে, লরেঞ্জ রেখার দুটো বৈশিষ্ট্য, মানব উন্নয়ন সূচক কি, আপেক্ষিক দারিদ্র কি, মানব উন্নয়ন সূচকের 3টে মৌলিক সূচকের নাম, নীতি আয়োগ বলতে কি বোঝায়, জিআইআই বা জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স পুরো কথাটা লেখো, আরএলই জিপি পুরো কথাটা লেখো। এটা ছিল হচ্ছে আমাদের 2 মার্কসের কোশ্চেন। তবু আমি আরো কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে 2 মার্কসের মধ্যে, যেমন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কাকে বলে, 1 নাম্বার 2 হচ্ছে যে আপেক্ষিক দারিদ্র কাকে বলে, 3 দারিদ্র রেখা কাকে বলে, 4 দারিদ্রের ফাঁক কাকে বলে, 5 নম্বর হচ্ছে যে মাথাগুন্তি অনুপাত কাকে বলে, হেড কাউন্ট রেশিও, মাথাগুন্তি অনুপাত কাকে বলে, লোরেঞ্জ গিনি কোএফিসিয়েন্ট, গিনি সহগ অনুপাত কাকে বলে, যেটা আয় বৈষম্য পরিমাপের জন্য দরকার, কাকে বলে, মানব উন্নয়ন সূচক কাকে বলে, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। এই জায়গাগুলো আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, মানে বিশেষত 2 মার্কসের জন্য। মানে আমরা মাস্টারমশাই যারা বা দিদিমণি যারা, আমরা পছন্দ করি এই জায়গাগুলোতে রাখবার জন্য। তাই ধ্যান ধারণা মানে অনেক কোশ্চেন্স, সেটাকে ছোট করে দেওয়া আমাদের লক্ষ্য। মানে যে যে জায়গাগুলোতে আমরা স্ট্রেস দেবো, বিশেষভাবে জোর দেবো, সেই জায়গাগুলো। কারণ ওই 2 ঘন্টা সময়ের মধ্যে আমাকে হাতে পেন নিয়ে বসে বসে আমি চিন্তা করতে পারবো না যে আমি কতটা লিখবো, কি লিখবো, এটা নিয়ে চিন্তা করবার সময় আমার থাকবে না। কেননা আমি কিছুক্ষণ আগে শুরুতেই বলেছি যে টাইম লিমিট বেঁধেছি। তো সেই জায়গা থেকে এখানে 6 মার্কসের কোশ্চেন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে এগুলো তো গেল 2 মার্কসের কোশ্চেন এর কথা বললাম। 6 মার্কসের কোশ্চেন, 6 মার্কসের কোশ্চেন এর মধ্যে যে অর্থনৈতিক উন্নয়ন আর অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির মূল পার্থক্য এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির 4টে প্রধান বৈশিষ্ট্য, এটা গেল। লোরেঞ্জ রেখা কাকে বলে, আয় বৈষম্য পরিমাপে এটা কিভাবে সাহায্য করে, এটা গেল। নীতি আয়োগ যোজনা কমিশনের পার্থক্য, যদিও আমরা বলছি দরকার, জ্ঞান বাড়ানোর জন্য দরকার আমরা বলছি, কিন্তু এতটা গুরুত্ব জায়গাগুলোতে দেব না। দারিদ্র দূরীকরণে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, দারিদ্র দূরীকরণ কর্মসূচি, মানে দারিদ্র দূরীকরণ কর্মসূচি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। কেন মানব উন্নয়ন সূচককে একটা জাতীয় উৎপাদনের থেকে উন্নয়নের একটা উন্নত মানদণ্ড হিসেবে ভাবা হয় তা ব্যাখ্যা কর। নীতি আয়োগের প্রধান কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত লেখো। মানব উন্নয়ন সূচক কিভাবে পরিমাপ করা হয় তা একটা উদাহরণের সাহায্যে দেখাও। 4টে গুরুত্ব, মানব উন্নয়ন সূচকের 4টে গুরুত্ব লেখো। অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এটা তো গেল 6 মার্কস। কিন্তু আমাদের ভাবনা চিন্তার মধ্যে, যেগুলো আমাদের ভাবনা চিন্তার মধ্যে ঘোরাফেরা করে, সেটা হচ্ছে এইখানে 6 মার্কসের কোশ্চেন্স এর মধ্যে জায়গাগুলো কতখানি পেরিফেরি আমাদের কাছে আছে, যেগুলোতে আমরা বিশেষভাবে নজর দেব। সেই বিশেষভাবে নজর দেওয়ার জায়গায় হচ্ছে দারিদ্র দূরীকরণ কর্মসূচি আলোচনা করো। এটা আমাদের দেখাতে হবে। এবং বিশেষত এই আনসারটা লিখবার সময় কিন্তু আমাদের ভাবতে, মানে যদি আসে ভারতের দারিদ্র দূরীকরণ কর্মসূচি, কি কি কর্মসূচি নেওয়া হয়েছিল বা দারিদ্র দূরীকরণের জন্য সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থা দিয়ে আলোচনা করো। এটার ক্ষেত্রে কিন্তু মূলত আমরা শুরু করতে পারি যে আমরা 4th বা 5th 5 ইয়ার প্ল্যান থেকে আমরা দারিদ্র দূরীকরণের উপর জোর দিয়েছিলাম, সরাসরি প্রত্যক্ষ আঘাত এনেছিলাম, যেটা গরিবি হাটাও এর মধ্যে দিয়ে। কিন্তু স্পেসিফিক্যালি
আমাদের কিন্তু যে পরিকল্পনাগুলোকে নির্দিষ্টভাবে রাখতে হবে সেটা কিন্তু 1991 এর পর থেকে, 1990 সালের পর থেকে এগুলোকে কিন্তু আনতে হবে, জায়গাগুলোকে আনতে হবে। যদি আমরা দেখাবো, কিছুটা দেখানোর চেষ্টা করব। তো এই গেল হচ্ছে, তাহলে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে তার মানে জোর দেব কোথায়, যেটা বলছিলাম, তার মানে দারিদ্র দূরীকরণ কর্মসূচি 1। 2 হচ্ছে নীতি আয়োগ, নীতি আয়োগের উদ্দেশ্য এবং নীতি আয়োগের কার্যাবলী, এই জায়গাটা, এবং স্থিতিশীল উন্নয়নের যে 17 দফা ইউএনডিপির যে 17 দফা লক্ষ্য আছে, সেই 17 দফা লক্ষ্যের মধ্যে, মানে এখানে কোয়েশ্চেনটা হয়তো মডেল কোয়েশ্চেনে দেখাবো, 17 দফা লক্ষ্যের মধ্যে আমরা বলতেই পারি যে যে কোনো 6টা লক্ষ্য সম্পর্কে বিবরণ দেওয়া, এটা থাকতেই পারে। তো সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করব। তার মানে এটাকে খুব ছোট্ট করে সামারাইজ করলাম যে দারিদ্র দূরীকরণ, 2 হচ্ছে নীতি আয়োগের কার্যাবলী এবং উদ্দেশ্য, আর হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে 17 দফা লক্ষ্যের মধ্যে 6টা বা 5টা বা 8টা এরকম লক্ষ্যগুলো সম্পর্কে বিবরণ দিতে 6 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে এই গেল হচ্ছে আমাদের টোটাল ইউনিট 1 থেকে ইউনিট 5 কি কি কোশ্চেন হতে পারে সে সম্পর্কে, আমরা কি ধরনের কোশ্চেন হতে পারে, কিভাবে আমরা প্রিপারেশন নেব, এটা অনেক বিস্তৃত ব্যাখ্যায় গেছি, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমরা দেখিয়েছি কোন কোন জায়গাগুলোতে বিশেষভাবে আমরা গুরুত্ব দেব, এগুলো আলাদা করে কিন্তু আমরা বলেছি। নেক্সট আমাদের মডেল কোশ্চেন ফ্রেমওয়ার্ক। এই মডেল কোশ্চেন ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা কতটুকু আনসার লিখব। আমাদের হয় কি 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, খাতা যখন আমরা দেখতে গিয়ে আমরা দেখতে পাই কি উচ্চ মাধ্যমিকে, মানে দেখতে পাই 2 মার্কসের কোশ্চেনের জন্য কেউ 1 পাতা লিখে ফেলেছে। কেন আমরা স্পেন্ড করব? আমি আগেই বলেছি, যে কিছুক্ষণ আগেই আমি বলছিলাম যে 2 মার্কস, 4 মার্কস, 6 মার্কস, এই 2 মার্কসের জন্য আমরা ধরে নিয়েছি হচ্ছে 40 মিনিট। সুতরাং 40 মিনিটের মধ্যে আমায় 6টা কোশ্চেন শেষ করতে হবে। 4 মার্কসের জন্য 4টে কোশ্চেন করতে হয়। এই 4টে কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 12 মিনিট করে সময়, তার মানে 4 12 48 মিনিট, তার মানে 48 আর ওদিকে 40 গেল হচ্ছে 88 মিনিট চলে গেছে। এবার রয়েছে দুটো 6 মার্কসের কোশ্চেন। এই দুটো 6 মার্কসের কোশ্চেন্স এর জন্য আমায় বলেছি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 16 মিনিট করে সময়, তার 16 দুগুণ 32, তার মানে দাঁড়াচ্ছে ঠিক 120 মিনিট। তার মানে আমাকে কিন্তু ওই পরীক্ষা হলে গিয়ে আমি যখন আনসার লিখতে বসলাম, আনসার লিখতে বসে আমাকে প্রিপারেশনের জায়গাটাকে এমন ভাবে রাখতে হবে যে আনসার লিখতে বসে আমাকে ভাবলে চলবে না, আমাকে ডেলিভার করতে হবে। সুতরাং প্রিপারেশনের লেভেলটা এই জায়গায় থাকা উচিত। তো সেই জায়গা থেকে কত সহজ করে কত সামারাইজ করা যায়, ছোট করে দেওয়া যায়, সেটার জন্যই আমরা আজকে এই জায়গাটায় এসেছি। এবার এই মডেল কোশ্চেন্স গুলো দেখাচ্ছি, মডেল কোশ্চেন্স গুলোতে কতটুকু রাখলেই আমাদের চলে যাবে। যেমন একটা এক্সাম্পল বলি, 2 মার্কসে 1 2 মার্কস থাকে, যেখানে আমাদের 2 মার্কসের কোশ্চেন্স অ্যাটেম্প করতে হয়। যেমন আমি 1-এ 6টা কোশ্চেন্স ইউনিট 2 থেকে আসে, তার মধ্যে 6টা কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেন্স করতে হয়। যেমন একটা এক্সাম্পল দিয়েছি, কর কাকে বলে। এই কর কাকে বলে বলতে গিয়ে অনেকে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর থেকে শুরু করে অনেক কিছু লিখতে শুরু করে। আমাদের দরকার নেই। 2 মার্কস আমরা লিখবো কোনো কিছু প্রত্যাশা না করেই জনসাধারণকে বাধ্যতামূলক ভাবে যে অর্থ সরকারকে প্রদান করতে হয় তাকেই কর বলে, বাস, এর বাইরে আমরা যাবই না। নেক্সট, প্রগতিশীল কর ব্যবস্থা বলতে কি বোঝো? বিয়েটা প্রগতিশীল কর বলতে কি বোঝো? সেক্ষেত্রে আমরা বললাম প্রগতিশীল কর ব্যবস্থা বলতে বোঝায় যেখানে আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর হার বৃদ্ধি পায়, এবং যে হারে আয় বৃদ্ধি পায় তার থেকে কর হার বেশি হারে বৃদ্ধি পাচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে প্রগতিশীল কর। জাস্ট এইটুকু কথা বললেই আমাদের শেষ হয়ে যায়। নেক্সট হচ্ছে প্রত্যক্ষ কর কাকে বলে। প্রত্যক্ষ করের ক্ষেত্রে সরকার
যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কর আরোপ করে তখন সেই ব্যক্তিকেই বা প্রতিষ্ঠানকেই ওই করের বোঝা বহন করতে হয়। অর্থাৎ ইনসিডেন্স এবং বার্ডেন যখন একই ব্যক্তির উপর পড়ে তখন তাকে আমরা বলছি হচ্ছে প্রত্যক্ষ কর। এবং তার দুটো উদাহরণ দিয়েছি, আয়কর, পেশা কর, বাস শেষ। তার মানে 2 মার্কসের জন্য ম্যাক্সিমাম 4-5 লাইন, ম্যাক্সিমাম। কোথাও কোথাও দেখবো 2 লাইনের মধ্যে আমাদের শেষ হয়ে যাচ্ছে, কোথাও কোথাও দেখবো 1 লাইনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। মানে তাকে নিয়ে বেশি প্রচুর লিখলাম, প্রচুর লিখে নিজের স্যাটিসফ্যাকশন হলো যে আমি অনেকখানি লিখে এসেছি, কিন্তু যেগুলো দরকার নেই 2 মার্কসের জন্য একেবারে এইভাবেই লেখার দরকার। এটা কিন্তু আমরা বারবার বলছি। দেখতে পেয়েছি আমরা খাতায় ভলিউমের পর ভলিউম পেজ এসছে, কিন্তু খাতার মধ্যে কিছু নেই। সুতরাং আনসারটাকে একেবারে ঠিকঠাক মতো রাখতে হবে। যেমন পণ্য ও পরিষেবা কর বলতে কি বুঝো? ইউনিট 2 কোনো পরিষেবা কর হলো ভারতের পণ্য এবং পরিষেবা যে রাজস্ব আদায় প্রক্রিয়া, যেটা একটা মূল্য সংযোগ করে একটা ডিজিটালাইজ ফর্ম যেখানে পণ্য পরিষেবাগুলি ট্র্যাক করা যায়। এটা একটা ব্যাপক, বহুমুখী এবং গন্তব্য ভিত্তিক কর, ব্যাস, আর দরকার নেই। রাজকোষ ঘাটতি কাকে বলে? রাজকোষ ঘাটতির ক্ষেত্রে শুধুমাত্র এই ডেফিনিশনটা রাখলেই আমরা দিয়ে দেব। সেটা হচ্ছে রাজকোষ ঘাটতি হচ্ছে রাজস্ব খাতে ব্যয় প্লাস মূলধনী খাতে ব্যয় থেকে রাজস্ব খাতে আয় আর মূলধনী খাতে ব্যয় এটুকু বাদ দিলে যেটা পাচ্ছি সেটাকে রাজকোষ ঘাটতি বলছি। নেক্সট, আর কিচ্ছু দরকার নেই, বেশি লেখার দরকার নেই। মাস্টারমশাই দিদিমণিরা এইটুকু পেলেই খুশি। নেক্সট, আভ্যন্তরীণ ঋণ কাকে বলে? দেশের সরকার যখন দেশের অভ্যন্তরের জনগণ বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে তখন তাকে আভ্যন্তরীণ ঋণ বলে। নেক্সট, দ্বিতীয় পঞ্চবার্ষিকী 2 আমরা জানি যে ইউনিট 3তে ইন্ডাস্ট্রি আছে, সেখান থেকে আমায় লিখতে হয়। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারতে গৃহীত মহালানবিশ মডেলের দুটো বৈশিষ্ট্য আমি কিভাবে রেখেছি। একটা হচ্ছে নাম্বার 1 দ্বিঘাত ভিত্তিক কাঠামো, এবং সেখানে জাস্ট 1 লাইনে লিখেছি মহালানবিশ মডেলে অর্থনীতিকে মূলত 2টি খাতে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে মূলধনী খাত আর একটা হচ্ছে ভোগ্যদ্রব্য খাত, যেহেতু বলেছি দ্বিঘাত ভিত্তিক কাঠামো। 2 হচ্ছে শিল্পে পুঁজির অগ্রাধিকার, তার মানে ভারী শিল্প যেমন ইস্পাত, বিদ্যুৎ, ভারী যন্ত্রপাতি ইত্যাদিতে অধিক পুঁজি বিনিয়োগ করা উচিত, কারণ এদের উৎপাদন ক্ষমতা বেশি এবং দীর্ঘমেয়াদী উৎপাদন ভিত্তি গড়ে তুলে ভবিষ্যতে অধিক উৎপাদন ও আত্মনির্ভরতা বাড়ায়। এই বাইরে আর কিচ্ছু লেখার দরকার নেই। তার মানে 2 মার্কসের কোশ্চেন কিন্তু আমি যেভাবে রাখছি সেটাই ম্যাক্সিমাম 3 থেকে 4 লাইনের বেশি, কোথাও কোথাও 1 লাইনেও শেষ হয়ে যাচ্ছে। তার বেশি পাতা ভর্তি করে আমরা দেখেছি আনসার দেখেছি বহু খাতায় যে 1 পাতা 1.5 পাতা ধরে 2 মার্কসের কোশ্চেন লেখা হয়েছে, দরকার নেই। এবার ভারতে 1991 সালে গৃহীত নয়া শিল্পনীতির 2টো বৈশিষ্ট্য, ইন্ডাস্ট্রি থেকে কোশ্চেন 2 মার্কস। এই 2 মার্কসের কোশ্চেন্স এর মধ্যে 1991 সালে শিল্পনীতির বৈশিষ্ট্য, 1 নম্বর হচ্ছে বেসরকারি খাতের বিকাশ, 2 হচ্ছে রাষ্ট্রীয় সংস্থার সংখ্যা হ্রাস। আর দরকার নেই কিচ্ছু লেখা। যদি কেউ এই কথাগুলোও না লিখতে চায় আমরা নাম্বার কাটবো না, শুধু 2টো পয়েন্টস যদি লিখে যাই তাহলেও এনাফ, কিন্তু পয়েন্টটা অন্তত যাতে বোঝা যায় কি জন্য লিখলাম। নেক্সট হচ্ছে আমদানি পরিবর্ততা নীতি বলতে কি বোঝায়? আমদানি প্রতিস্থাপন নীতি বলতে বোঝায় এমন একটা অর্থনৈতিক কৌশল যার মাধ্যমে দেশ এমন সব পণ্য নিজেরাই উৎপাদনের চেষ্টা করে যেগুলি আগে বিদেশ থেকে আমদানি করা হতো। এই নীতির উদ্দেশ্য ছিল আমদানি বিকল্প যুগে পাওয়া দ্রব্য দেশীয় শিল্পগুলিকে উৎসাহিত করে এবং উৎপাদনে নিয়োজিত করে, বাস, আর দরকার নেই। নেক্সট হচ্ছে ভারতে অবস্থিত ক্ষুদ্রতম শিল্পগুলোর মধ্যে দুটো সমস্যা, একটা হচ্ছে বিনিয়োগের স্বল্পতা আর 2 হচ্ছে বিপণন এবং বিক্রয়। এবং সেই জায়গাটা আমরা রেখেছি বিনিয়োগের স্বল্পতার জায়গা থেকে রেখেছি ক্ষুদ্র শিল্পে কারিগর ও উদ্যোক্তারা প্রায়ই দরিদ্র ও সহায় সম্বলহীন হওয়ায় পর্যাপ্ত মূলধন জোগাড় করতে পারে না, 1। 2 হচ্ছে বিপণন এবং বিক্রয় লিখেছি উৎপাদিত পণ্য সঠিক ক্রেতার কাছে পৌঁছানো এবং বাজারজাত করার ক্ষেত্রেও ক্ষুদ্র শিল্পগুলো নানা বাধার সম্মুখীন হচ্ছে, ব্যাস, আর বেশি কিছু নেই। অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কাকে বলে? অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি লিখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি
যে বহু কিছু লেখা যায় এবং বইগুলোতে ভর্তি লেখা। শুধুমাত্র বিশ্ব ব্যাংকের সংজ্ঞা দিলেই হবে যে বিশ্ব ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী অর্থনৈতিক সম্প্রসারণের বা সমৃদ্ধির গতি আর তার প্যাটার্নের বা নকশার সংযুক্তিকরণকেই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বলে। অথবা OECD, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, তার যে সংজ্ঞা সেটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি যদি সুষ্ঠু ও সঠিকভাবে সমাজে বন্টিত হয় এবং তা সমস্ত জনসাধারণের জন্য সুযোগ তৈরি করে, একেই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বলে। লিখলেই শেষ, আর কিছু দরকার নেই। দারিদ্র রেখা কাকে বলে? জাস্ট 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য যতটুকু লেখা যায়, ম্যাক্সিমাম 4 লাইন্স, ম্যাক্সিমাম 4 to 5 লাইন্স, এর বাইরে একেবারেই নয়। নেক্সট চলে যাই সেকশন বি, 4 মার্কসের কোয়েশ্চেন্স। 4 মার্কসের কোয়েশ্চেন্স এ যেটা বলছিলাম, অর্থের কাজ কয় প্রকার ও কি কি, সেই জায়গাটায় রেখেছি যে অর্থের কার্যাবলীকে মূলত কটা ভাগে ভাগ করছি: প্রাথমিক কাজ, গৌণ কাজ, অন্যান্য কাজ। প্রাথমিক কাজকে দুটো ভাগে ভাগ করেছি: বিনিময় মাধ্যম, মূল্যের পরিমাপক। তারপর সেগুলোকে এক্সপ্লেন করেছি। প্রাথমিক কাজ, বিনিময়ের মাধ্যম কাকে বলছে, মূল্যের পরিমাপক কাকে বলছে। গৌণ কাজকে 3টে ভাগে ভাগ করেছি: একটা হচ্ছে পরে মূল্য পরিশোধের মাপকাঠি, মূল্যের সঞ্চয়, মূল্যের স্থানান্তর। তার মানে মূল্যের এগুলোকে এক্সপ্লেন করেছি যে কোনটাকে পরে মূল্য পরিশোধের মাপকাঠি বলছি, মূল্যের সঞ্চয় বলছি, মূল্যের স্থানান্তর বলছি। অনেক কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র আনসারটাকে আমরা জাস্ট কতটুকু রাখবো সেই ফরম্যাট দিচ্ছি 4 মার্কসের জন্য। অন্যান্য কাজের মধ্যে জাতীয় আয়ের পরিমাপক, জাতীয় আয় বন্টন, উপযোগিতার সর্বোচ্চীকরণ। ব্যাস, 4 মার্কসের জন্য অর্থের কাজ কয় প্রকার ও কি কি এইটুকুর মধ্যেই রাখলেই হবে। তবে 4 মার্কসের জন্য ম্যাক্সিমাম এক পাতা বা 1.5 পাতা, এর বাইরে নয়, এর বাইরে যাবই না। নেক্সট, এবং 1 থেকে 1.5 পাতা লিখতে আমি তো 12 মিনিট সময় দিয়েছি। দেখা যাবে 10 মিনিটের মধ্যে কারোর যদি রেডি থাকে প্রিপারেশন, সেটা 10 মিনিটের মধ্যে নেমে যায়। তাহলে এটা গেল। নেক্সট একটা কোয়েশ্চেন বলি, সেটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কিরকম সৃষ্টি হয় তা সংক্ষেপে ব্যাখ্যা করো। 4 মার্কসের কোয়েশ্চেন, কারণ ইউনিট 1 থেকে এটা আসে। 4 মার্কসের কোয়েশ্চেন আছে। এই 4 মার্কসের কোয়েশ্চেন্স এর মধ্যে শুধুমাত্র প্রথমে ডেফিনেশন দিলাম, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে। যে পূর্ণ কর্মসংস্থান, এই অবস্থায় যদি দ্রব্য এবং সেবার সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের তুলনায় বেশি হয়, তখন দাম স্তর বাড়ে, এটাকেই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। বলার পর এই জায়গাটায় আমরা করলাম কি, গ্রাফটাকে প্রেজেন্ট করলাম। যেহেতু 4 মার্কস, সেই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করেছি জাস্ট, যে কিভাবে আসছে, কোথায় পূর্ণ কর্মসংস্থান হয়েছে, এবং সেই পূর্ণ কর্মসংস্থানের পর কোথায় পূর্ণ কর্মসংস্থান হয়েছে এবং পূর্ণ কর্মসংস্থানের পর চাহিদা বেড়েছে সেটাকে দেখিয়েছি। এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র নেগেটিভ ডিমান্ড কার্ভ আর পজিটিভ সাপ্লাই কার্ভ করেই অনেকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রাখছে, কিন্তু চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ফুল এমপ্লয়মেন্টটাকে কিন্তু একটু দেখিয়ে দেওয়া দরকার গ্রাফের মধ্যে দিয়ে। আমরা এই জায়গাটাকে কিন্তু বারবার বলছি এবং সেটাকে এক্সপ্লেন করেছি যে কিভাবে পেয়েছি। নেক্সট আমরা বলবো হচ্ছে যে এই জায়গা থেকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির জাস্ট কয়েকটা কারণ রেখে দিয়েছি। ব্যাস, 4 নম্বর কোয়েশ্চেন শেষ। 4 এরপর হচ্ছে আর একটা কোয়েশ্চেন 5 এ, সেটা হচ্ছে অকর রাজস্বের যে কোনো 4টে উৎস। অকর রাজস্বের মানে করমুক্ত রাজস্ব, তার মধ্যে একটা বলেছি ফি কাকে বলছে, জরিমানা বা অর্থদণ্ডের মধ্যে দিয়ে, আর একটা হচ্ছে বিশেষ দেয়, আর রাষ্ট্রীয় কারবারের আয় ব্যয়। ব্যাস, এই 4টে। এবং এইটা অকর রাজস্বের যে কোনো 4টি উপায়, সেটা ম্যাক্সিমাম 1 পাতার বেশি হওয়াই দরকার নেই। নেক্সট, রাজস্ব ঘাটতিতে অর্থ সংস্থানে দুটো সুপ্রভাব, দুটো কুপ্রভাব।
এখন 4 মার্কসের কোশ্চেন, তাই প্রথম ডেফিনেশনটা রাখবো, রাজস্ব ঘাটতিটা কি। দ্বিতীয়, রাজস্ব ঘাটতিতে অর্থ সংস্থান কাকে বলছে সেটা রাখলাম। রাখার পর এবার সুপ্রভাব রেখেছি, যে যেমন অর্থনৈতিক উন্নয়ন দিয়েছি একটা পয়েন্ট, বাজার ব্যবস্থার সম্প্রসারণ দিয়েছি, আর কুপ্রভাবে রেখেছি মুদ্রাস্ফীতি আর সরকারের সুদ পরিশোধ ভাবক ঋণের বোঝা বাড়ছে, এইটুকু রেখেছি। তাহলে দেখলাম হচ্ছে রাজস্ব ঘাটতিতে অর্থ সংস্থানে দুটো সুপ্রভাব, দুটো কুপ্রভাব। এরপর যাব হচ্ছে আমরা যে যেমন পরিষেবা, সার্ভিস সেক্টরের উপর একটা সংক্ষিপ্ত বিবরণ, মানে পরিষেবা ক্ষেত্রে উন্নয়নের উপর একটা সংক্ষিপ্ত বিবরণ। সেখানে পরিষেবা খাত কোনগুলো সেটাকে প্রথমে দেখিয়েছি, কোন কোনগুলোকে পরিষেবা খাত বলছে, কোন কোন জায়গাগুলোতে পরিষেবা খাত, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিবহন, পর্যটন, এগুলো। তারপর দেখিয়েছি, মানে স্ট্রাকচারটা এইভাবে রেখেছি পরিষেবা খাতের উন্নয়ন, সেটা হচ্ছে পরিষেবা খাত কোথায় সীমাবদ্ধ, কোন কোন জায়গাগুলোকে নিয়ে। এরপর দেখিয়েছি পরিষেবা খাতের বৃদ্ধির কারণ, সেই বৃদ্ধির কারণে দেখিয়েছি নীতিগত সংস্কার, প্রযুক্তিগত বিপ্লব, জনসংখ্যাগত সুবিধে, চাহিদার বৃদ্ধি, এটা দেখিয়েছি। দেখানোর পর দেখিয়েছি সরকারি উদ্যোগের মধ্যে যে জায়গাগুলোকে রেখেছি পরিষেবা খাতে, ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া মিশন, এই জায়গাগুলোকে, এমএসএমই পরিষেবা, এই জায়গাগুলোকে রেখেছি। এবং সেবা খাতের প্রসারণের বা বৃদ্ধির প্রভাব কোথায় কোথায়, একটা হচ্ছে বিপুল অংশ জিডিপির একটা বিপুল অংশ আসছে, প্রথাগত শিল্প যেগুলো সেগুলোর অপসারণ ঘটছে, তথ্য প্রযুক্তি ও বাণিজ্য পরিষেবার উন্নতি ঘটছে, এই প্রভাব। তার মানে এই কোশ্চেনটাকে 3টে পার্টে ভাগ করে দিয়েছি। 3টে পার্ট, একটা হচ্ছে কোন কোন খাতে সীমাবদ্ধ, 2 হচ্ছে যে কেন বৃদ্ধি পেয়েছে পরিষেবা খাত, তার কারণ কি, আর 2 হচ্ছে পরিষেবা খাত বাড়লো এবং সেটা কি কি প্রভাব ফেলেছে অর্থনীতিতে। বাস, এর বাইরে কিচ্ছু না। নেক্সট চলে যাই হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পের গুরুত্ব। তথ্য প্রযুক্তি শিল্পের গুরুত্ব আলোচনা কর। এই তথ্য প্রথমে দেখিয়েছি হচ্ছে ঠিক একইভাবে কোশ্চেনের প্যাটার্ন গুলো, তথ্য প্রযুক্তি শিল্প কোথায় কোথায়, যে সফটওয়্যার উন্নয়ন, রপ্তানি, আইটিএস, বিপিও, কেপিও, ক্লাউড কম্পিউটিং, ডেটা এন্ট্রি সেন্টার, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, এইগুলো মানে কোন কোনগুলো তথ্য প্রযুক্তি শিল্পের মধ্যে আওতাভুক্ত, সেই জায়গাগুলোকে রেখেছি। এবং কেন তথ্য প্রযুক্তি খাতে বা পরিষেবার বৃদ্ধি ঘটছে সেটাকে রেখেছি, যে পরিষেবা খাত বৃদ্ধি পাচ্ছে, মানব সম্পদ, ইংরেজি ভাষার দক্ষতা, ন্যূনতম খরচ, আউটসোর্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোকে কেন বৃদ্ধি পেয়েছে। এবং এর সঙ্গে রেখেছি হচ্ছে যে সরকারি কি কি নীতি বা উদ্যোগ, যেমন ডিজিটাল ইন্ডিয়া মিশন, সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া, এই জায়গাগুলোকে স্টার্টআপ, তারপর অটো স্কিল ইন্ডিয়া মিশন, আইটি হাব, এইগুলো, এবং কি কি সমস্যা রয়েছে, জাস্ট পয়েন্টস রেখে দিয়েছি, এর বাইরে কোথাও যাব না। নেক্সট চলে যাই হচ্ছে যে আউটসোর্সিং। মানে আমরা কোশ্চেন্স গুলোকে কিন্তু ভীষণ একেবারে টার্গেটেড জায়গাগুলো থেকেই রাখা আছে মডেল কোশ্চেন। সেটা হচ্ছে আউটসোর্সিং কি এবং কয় প্রকার। আউটসোর্সিং এর জায়গাগুলো রেখেছি, বিভিন্ন ধরনের আউটসোর্সিং দেখিয়েছি, তবে বিশেষত অনশোর, অফশোর এবং নিয়ারশোর, এই 3টেকে কিন্তু আমরা চাই খাতার মধ্যে। তারপর লজিস্টিক আউটসোর্সিং, নলেজ প্রসেসিং আউটসোর্সিং রইল, ঠিক আছে, কিন্তু ওই 3টেকে কিন্তু আমরা চাইবই খাতার মধ্যে। নেক্সট, তাহলে সেটাকে আমরা আউটসোর্সিং এর কে দুটো ভাগে ভাগ করেছি, একটা কার্যকারিতার দিক থেকে আর একটা অবস্থান অনুযায়ী। কার্যকারিতার দিক থেকে কি কি আছে না, বিজনেস প্রসেস আউটসোর্সিং, তথ্য প্রযুক্তি আউটসোর্সিং, নলেজ প্রসেস আউটসোর্সিং, ম্যানুফ্যাকচারিং আউটসোর্সিং, প্রফেশনাল আউটসোর্সিং, প্রজেক্ট আউটসোর্সিং, কাকে কাকে বলছি শুধুমাত্র বলছি। নেক্সট, অবস্থান অনুযায়ী অনশোর আছে, অফশোর আছে, নিয়ারশোর আছে, লজিস্টিক আছে, মাল্টি সোর্সিং আছে, অন সাইট আউটসোর্সিং আছে, বাস, আর কিচ্ছু দরকার নেই। নেক্সট চলে যাব হচ্ছে যে ভারতের পরিষেবা ক্ষেত্রে উদারীকরণ ও বিশ্বায়নের ইতিবাচক প্রভাব।
তার প্রভাব পরিষেবা ক্ষেত্রে উদারীকরণ এবং বিশ্বায়নের জন্য যে যে প্রভাবগুলো পড়েছিল পরিষেবা খাতে, এগুলো কিন্তু 4 মার্কসের ক্ষেত্রে বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি কি পজিটিভ এফেক্ট, ধনাত্মক প্রভাবগুলো কোথায় কোথায়, বিনিয়োগ পরিবেশের পরিবর্তন হয়েছিল কিভাবে, প্রযুক্তির প্রসার এবং ডিজিটাল রূপান্তর হয়েছিল কিভাবে, আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছিল, মানব সম্পদের নতুন চাহিদা এবং দক্ষতা উন্নয়ন, নীতি সহায়তা উদ্ভাবনের ভূমিকা, মানে এই জায়গাতে ধনাত্মক প্রভাবগুলো অর্থাৎ কি কি পজিটিভ এফেক্ট, ভালো ভালো জায়গাগুলো কি কি তৈরি হয়েছিল সেই জায়গাগুলোকে আমরা এখানে এক্সপ্লেন করেছি। সঙ্গে ঋণাত্মক প্রভাব আছে, সেই ঋণাত্মক প্রভাবটাকেও আমরা বলবো 4 মার্কসের। তার মানে 4 মার্কসের জন্য এই জায়গাটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, এই জায়গায় আমরা ঢুকলাম হচ্ছে 7, মানে ইউনিট 1-এ অর্থাৎ মানি ব্যাংকিং এ আমাদের 6 মার্কসের কোশ্চেন্স আছে। এই 6 মার্কসের কোশ্চেন্স এর মধ্যে আমরা এখানে দেখিয়েছি মডেল কোশ্চেন হিসেবে একটা, যে কিভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো আমানত সৃজনের মধ্যে দিয়ে কিভাবে প্রাথমিক আমানতের কয়েক গুণ পর্যন্ত ঋণ সৃষ্টি করতে পারে। এটাকে স্ট্রাকচারটাকে এইভাবে রেখেছি 6 মার্কস। এই 6 মার্কসের কোশ্চেন্স এর জন্য আমরা মোটামুটি ভাবে হিসেব করে রাখছি হচ্ছে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 পাতা 6 মার্কসের জন্য। তো কারোর ফন্টের মানে ডাইভার্সিফিকেশন আছে, তো সেই জায়গা থেকে সেইভাবেই ভেবে নিতে হবে যে 2.5 পাতার মধ্যে 2.5 পাতাটা কতটুকু থাকবে। তো এর মধ্যে আমরা এই কিভাবে আমানত সৃষ্টি করে আনসারটাকে এইভাবে ভেঙেছি। প্রথমে অনুমান দিতে হবে, অনুমান দেওয়ার পর যে অর্থনীতিতে বাণিজ্যে অসংখ্য বাণিজ্যিক ব্যাংক আছে হেনা তেনা, মানে দেওয়ার পর সেটা সেই প্রসেসটাকে এক্সপ্লেন করতে হবে যে কিভাবে আলটিমেটলি টোটাল মানি সাপ্লাইটা হচ্ছে প্রাথমিক আমানত ইন্টু 1/1 - z, যেটা হচ্ছে গ্রেটার দ্যান 1, সেই জায়গাটাকে এক্সপ্লেন করতে হবে। নেক্সট, এই পুরোটাকে আমরা দেখব একটা এক্সাম্পল দিয়ে কিভাবে কিভাবে আমানতটা বাড়ছে, প্রাথমিক আমানতের কত গুণ বাড়ছে, এগুলো আমরা তো সাবজেক্টে দেখেছি। নেক্সট আমরা দেখব হচ্ছে সমালোচনা বা ক্রিটিসিজম কোথায়। তাহলে 6 মার্কসের কোশ্চেন্সে ওই আনসারটার জন্য প্রথমে আমাকে দিতে হবে অ্যাজাম্পশনস, অনুমান, তারপর দেখাবো যে প্রক্রিয়াটা কি, কিভাবে আমানত সৃজন ঘটেছে, এবং তারপর দেব হচ্ছে সমালোচনা বা ক্রিটিসিজম। এটা গেল একটা। এর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, এই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবছরের জন্য। এই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী জায়গাগুলো থেকে কি কি কেন্দ্রীয় ব্যাংকের কি কি কার্যাবলী আছে, যে নোট ইস্যু, মানে মূলত যে পয়েন্টস গুলোকে আমরা চাই সেটা হচ্ছে নোট ছাপানো, আমরা চাই হচ্ছে যে ঋণ নিয়ন্ত্রণ, আমরা চাই নিকাশি ঘরের কাজ করে, আমরা চাই বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা গ্রহণ করে, বৈদেশিক মুদ্রা লেনদেনে সাহায্য করে, উন্নয়নমূলক কাজ, বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার, সরকারের ব্যাংকার, এই পয়েন্টস গুলো কিন্তু আমরা ভীষণভাবে চাইবো। নেক্সট যাব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। দেখেছি বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার ট্যাংকার তদারকি কার্যাবলী কি কি আছে সেটা দেখেছি। এরপর আমরা ওই যেটা বলছিলাম স্থিতিশীল উন্নয়নের 6টা লক্ষ্যমাত্রা, তার বিবরণ। এই 6টা লক্ষ্যমাত্রায় আমি একটা স্যাম্পল করেছি যে লক্ষ্যগুলো কি কি। 6টা লক্ষ্য, একটা হচ্ছে দারিদ্র্যের অবসান, ক্ষুধার অবসান, গুণগত শিক্ষা, এগুলো। এর সঙ্গে বিষয়, এই লক্ষ্যের বিষয় হচ্ছে দারিদ্র্যের অবসান। তার জন্য কি দরকার না সর্বত্র চরম দারিদ্র্য দূর করা। আমার সবচেয়ে ভালো হয় এখানে যদি সঙ্গে সঙ্গে একটা সরকারি উদ্যোগ বলে আর একটা কালাম করে সেখানে যদি লিখতে পারি যে কি কি উদ্যোগ নেওয়া হয়েছিল। যেমন স্বাস্থ্যগত ক্ষেত্রে আয়ুষ্মান ভারত অভিযান, আয়ুষ্মান ভারত নেওয়া হয়েছিল। নেক্সট যাই হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে নীতি আয়োগ, মানে ইউনিট 5-এ নীতি আয়োগ। এই কোশ্চেনটা মানে কার্যাবলী, নীতি আয়োগের কার্যাবলী। এই নীতি আয়োগের কার্যাবলীর মধ্যে আমরা দেখব হচ্ছে যে প্রথমে নীতি আয়োগের
ভূমিকাকে রেখেছি 6 মার্কসের কোয়েশ্চেন্স। ভূমিকাকে রেখেছি ঠিক এক লাইনে, প্রত্যেকটা এক লাইনে রেখেছি, যে কবে কি কি জিনিস। এবং সবচেয়ে বড় কথা যে এসডিজি নোডাল এজেন্সি হিসেবে কাজ করে আর সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে এগিয়ে নিয়ে চলে আর থিঙ্ক ট্যাঙ্ক, এইটা কিন্তু বিশেষত আমরা দেখতে চাইছি এই কথাগুলো। নেক্সট, এর সঙ্গে আমরা 7টা স্তম্ভ আছে কি কি সেটা দেখলাম, আর এর সঙ্গে নীতি আয়োগ হাব কি, টিম ইন্ডিয়া হাব আর নলেজ অ্যান্ড ইনোভেশন হাব, এটা কথাটা থাকবে। আর এর সঙ্গে থাকবে হচ্ছে আমাদের কি কি কাজ বলতে কি কি কাজ আছে না, উদ্দেশ্য এবং কার্যাবলীর মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ভিত্তিভিত্তিক প্রতিযোগিতা, নীতিগত সহায়তা, গবেষণা ও উদ্ভাবন, এগুলো রয়েছে। তথ্য এবং সম্পদ কেন্দ্র, প্রতিযোগিতার বাতাবরণ, তথ্য বিশ্লেষণ, পরামর্শ, মূল্যায়ন, প্রযুক্তিগত উন্নয়ন, এইভাবে নীতি আয়োগের কার্যাবলীগুলোকে রেখেছি বা উদ্দেশ্যগুলোকে রেখেছি। তাহলে এই গেল হচ্ছে আমাদের, তার মানে এই গেল হচ্ছে কোশ্চেন স্ট্রাকচার নিয়ে ডিসকাশন। তার মানে এই কোশ্চেন স্ট্রাকচারে আমরা কিন্তু কতগুলো জায়গা, মানে এই যে আজকে আমরা এখানে এই জায়গাটা আমরা বলছি, যে তার কারণ হচ্ছে যে ছেলে মেয়েদের উপকারের জন্য আমি প্রচুর কিছু লিখলাম, কিন্তু আমার কাছে আমার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ছেলেমেয়েরা বলে যে ভীষণ স্যাটিসফাইড, পরীক্ষা দিয়ে বলে যে প্রচুর লিখেছি বাড়িতে, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন খাতা দেখা যায় তখন সেক্ষেত্রে দেখা যায় নাম্বারটা ভীষণ কম। আসলে ভিতরে কন্টেন্ট থাকে না, অনেক কিছু লেখা থাকে। এবং একটা ছেলে মেয়েদের খুব স্বাভাবিক ধ্যান ধারণা হচ্ছে আমি পয়েন্ট লিখলাম, 6 মার্কসের কোশ্চেন, পয়েন্ট লিখলাম আর পয়েন্টের মধ্যে নিজের মতো করে নিজের ভাষা সাহিত্য ফলিয়ে দিলাম। এই জায়গাটা নয়, কেননা অনেকের ভাবনা আছে যে শুধুমাত্র পয়েন্টস গুলো বোধহয় এক্সামিনার দেখবেন, বাদ বাকি ভেতরটা দেখেন না, কিন্তু তা নয়, ভেতরটাও দেখা হয়। সুতরাং সেই জায়গাগুলোতে কনসিয়াস হতে হবে। তাহলে আমরা মোটামুটি ভাবে পুরো মডেল স্ট্রাকচার ধরে আমরা দেখিয়েছি, যে দেখলাম তার মানে আমরা 2টো 6 নম্বরের কোশ্চেন্স, মানে 6 × 2 = 12, 4 × 4 = 16, 4টে 4 নম্বরের কোশ্চেন্স আর 2টো 6 নম্বরের কোশ্চেন্স। 2 মার্কসের কোশ্চেন্স এর জন্য 4 থেকে 5 লাইনের বেশি যাব না। 4 নম্বরের কোশ্চেন্স এর জন্য 1.5 পাতা বেশি যাব না, 1.5 পাতা থেকে 2 পাতা ম্যাক্সিমাম, সেটা ফন্ট সাইজের উপর নির্ভর করছে, কার কিরকম বড় শব্দ লেখা তার উপর নির্ভর করছে। আর 6 মার্কসের কোশ্চেন্স এ 2.5 পাতার বেশি যাব না। এই গেল হচ্ছে মোটামুটি ভাবে আমাদের স্ট্রাকচার। সবাইকে আগামী পরীক্ষার জন্য সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা রইল আমার, যে তারা মোটামুটি ভাবে এর উপর পরিকল্পনা তৈরি করে এইভাবে পড়াশোনাটা করুক, এবং যে যে জায়গাগুলোতে আমরা স্ট্রেস দিয়েছি সেই জায়গাগুলোকে বিশদভাবে দেখুক, এবং সেই প্রত্যেকটা নাম্বারের জন্য যতটুকু টাইম লিমিট বেঁধেছি সেই টাইম লিমিটের মধ্যে প্র্যাকটিস করে সেটাকে যদি তৈরি করতে পারে, কোনো ছেলেমেয়ের কোনো অসুবিধা হবে না। আমার শুভেচ্ছা রইল, ভালো হোক সবার আগামী পরীক্ষা। ধন্যবাদ।